হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে, স্টিরিও টিচিং চ্যানেলে। আজকে আমরা পড়ব দ্রাব্যতা অর্থাৎ সলিবিলিটি। এই দ্রাব্যতা বা সলিবিলিটিটা অ্যাকচুয়ালি ক্লাস 9 এবং ক্লাস 12-এর জন্য ইম্পর্ট্যান্ট। টপিকটা ক্লাস 9 এবং ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। আমরা দ্রাব্যতা সম্পর্কে জানব এবং সেই দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, যেগুলোর উপর নির্ভর করে কিভাবে নির্ভর করে, বাড়ে না কমে, সেই প্রভাবগুলোর ভিত্তিতে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখি যে দ্রাব্যতাটা অ্যাকচুয়ালি জানিয়ে সেটাকে অ্যাকচুয়ালি দ্রবণ বলে, মানে সলিউশন। এই যে সলভেন্ট এবং সলিউট এই দুটো মেশালে সলিউশন পাওয়া যায়। এবার এটা ধরে নেওয়া যেতে পারে যে প্রকৃত দ্রবণ যেখানে তরলের মধ্যে কোনো কঠিন পদার্থকে দ্রবীভূত করা হয়েছে এবং একটা দ্রবণ তৈরি হয়েছে। যখন একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কোনো কঠিন দ্রাব যোগ করা হবে তখন দেখা যাবে যে সর্বাধিক পরিমাণে কতটা দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতাতে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যতটা পরিমাণে দ্রাব দ্রবীভূত হতে পারবে সেইটাই অ্যাকচুয়ালি দ্রাব্যতা রাশি বলা হয়। তার মানে আমরা কি বুঝলাম? দ্রাব্যতা রাশিটা হচ্ছে কোনো একটা দ্রবণে নির্দিষ্ট উষ্ণতায় যতটা পরিমাণে দ্রাব দ্রবীভূত হয়ে আছে এবং সর্বাধিক পরিমাণে সেই দ্রাবটা দ্রবীভূত হতে পারবে একটা নির্দিষ্ট উষ্ণতায়, সেই যে পরিমাণটা সেটা ওই দ্রাবের দ্রাব্যতা বলা হয়। তাহলে আমরা একটা সমীকরণ লিখতে পারি, দ্রাব্যতা সমান নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে দ্রবীভূত দ্রাবের পরিমাণ ডিভাইডেড বাই দ্রাবকের পরিমাণ। অর্থাৎ দ্রাবকের পরিমাণের সাপেক্ষে কতটা পরিমাণে দ্রাব দ্রবীভূত হয়ে থাকতে পারবে সেটাকে তার দ্রাব্যতা বলা হয়। এবার যদি দ্রাব্যতাটাকে আমরা শতকরা হিসাবে প্রকাশ করতে চাই তখন তার সংজ্ঞাটা একটু চেঞ্জ হবে। তখন সংজ্ঞাটা কি হবে যে প্রতি 100 গ্রাম দ্রাবকে, মানে আমি এই যে দ্রাবকটা যদি আমি 100 গ্রাম ব্যবহার করি তাহলে সেই 100 গ্রাম দ্রাবকে ওই উষ্ণতাতে সর্বাধিক কতটা দ্রাব দ্রবীভূত হতে পারে এবং দ্রবীভূত হয়ে একটা দ্রবণ তৈরি করে। এবার যদি সর্বাধিক দ্রাব দ্রবীভূত হতে পারে তখন তাকে স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে দ্রাব্যতাটাকে যদি আমি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের সাপেক্ষে ভাবি, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বাধিক যত পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে সেটাকে তার দ্রাব্যতা বলা হবে। তাহলে আমি তখন লিখতে পারি দ্রাব্যতা সমান সর্বাধিক পরিমাণ দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে দ্রাব্যতা সমান সর্বাধিক পরিমাণ দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। এইটার মাধ্যমে আমরা 100 গ্রাম দ্রাবকে সাপেক্ষে দ্রাব্যতাটা নির্ণয় করতে পারি। এবার অবশ্যই উষ্ণতাটা নির্দিষ্ট থাকবে। ফর এক্সাম্পল 20 ডিগ্রি সি উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা জলে 36। এই যে টার্মটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা 36, কথাটার অর্থটা কি? কথার অর্থ হচ্ছে
100 গ্রামের সাপেক্ষে মাপা হবে। অর্থাৎ আমি যদি 100 গ্রাম জল নিই এবং মিডিয়ামের অর্থাৎ মাধ্যমের উষ্ণতাটা যদি 20 ডিগ্রি সি থাকে, তাহলে সেখানে সর্বাধিক 36 গ্রাম পর্যন্ত NaCl দ্রবীভূত হতে পারে। 36 গ্রামের বেশি যদি আমি NaCl দ্রবীভূত করি, 37 গ্রামও যদি আমি করি, তখন দেখা যাবে যে কিছুটা পরিমাণে নিচেতে অদক্ষেপ আকারে দেখি যে 50 ডিগ্রি সি উষ্ণতায় KNO3 পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা জলে দেখা যাবে যে 85। মানে কি? মানে 50 ডিগ্রি সি উষ্ণতায় 100 গ্রাম জল নেওয়া হয়েছে, সেখানে সর্বাধিক 85 গ্রাম KNO3 দ্রবীভূত হতে পারে। ওর থেকে বেশি যদি KNO3 দেওয়া হয় তাহলে সেটা অদক্ষেপ পড়ে যাবে। তাহলে এই হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞা। এবার যদি আমি এককের কথায় আসি, দ্রাব্যতার একক। দ্রাব্যতা একটি এককহীন রাশি। দেখো এখানে 36-এর পরে কোনো একক ব্যবহার করিনি, 85-র পরেও কিন্তু কোনো একক ব্যবহার করেনি। কেন এককহীন রাশি? আমরা চলে যাব সংজ্ঞাটাতে, যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকতে পারে তাকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। তার মানে সর্বাধিক পরিমাণ দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, অর্থাৎ ভর বাই ভর সমজাতীয় রাশি হচ্ছে, সেই সমজাতীয় রাশির জন্য দ্রাব্যতাটা এককহীন রাশি, এর কোনো একক পাওয়া যাবে না। এবার কিছু গাণিতিক সমস্যা আমরা দেখব, দ্রাব্যতা রিলেটেড গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাগুলো ক্লাস 9-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা লিখছি, ধরো 20 ডিগ্রি সি উষ্ণতায় 500 গ্রাম দ্রাবকে 180 গ্রাম, আচ্ছা দ্রাবক এটা আমি জলে করে দিই, কারণ যেহেতু মাধ্যমটা জল, দ্রাবকটা জলই ব্যবহার করছি, তাই জলেই লেখা থাক। 20 ডিগ্রি সি উষ্ণতায় 500 গ্রাম জলে 180 গ্রাম NaCl দ্রবীভূত আছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে জলে NaCl এর দ্রাব্যতা কত? ঠিক আছে, তাহলে এই ম্যাথটা সলিউশনটা আমাদেরকে করতে হবে যে দ্রাব্যতা কত। তাহলে এটা বের করার জন্য আমরা যদি সরাসরি ফর্মুলা ব্যবহার করি তাহলে কি দেখব? দ্রাব্যতা সমান, আমরা কি জানি, দ্রাবের ভর ওই নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। কারণ আমরা 100 সাপেক্ষে করছি, দ্রাবকের ভরটা 100 ধরে নিয়ে তারপরে করছি। সুতরাং এখানে আমরা বসাবো 180 বাই 500 ইন্টু 100। দেখো দ্রাবকের ভর মানে জলটা, তাহলে জলটা আমি কতটা নিয়েছি? 500 গ্রাম, আর এদিকে সেখানে 180 গ্রাম NaCl দ্রবীভূত আছে, তাহলে এখানে 180 বাই 500 তো বসাবো ইন্টু 100। তো যখন কাটাকাটি হবে 0 0 0 0 5 36, তাহলে এখানে আমরা পাচ্ছি দ্রাব্যতা 36, অর্থাৎ NaCl এর জলে NaCl এর দ্রাব্যতা ওই নির্দিষ্ট উষ্ণতায় আমরা 36 পাচ্ছি। ওকে, এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবের দ্রাব্যতা 50, এটা ধরো বলে দেওয়া আছে দ্রাব্যতা 50। যদি দ্রাবকের ভর 120 গ্রাম হয় তবে দ্রাবের ভর কত? তাহলে এটা তোমরা করো, ভিডিওটা পজ করে দেওয়ার পর অঙ্কটা তোমরা নিজেরা করো, তারপর আবার প্লে করবে, তাহলে দেখতে পাবে
উত্তরটা আমি করছি। দ্রাব্যতাটা বলে দেওয়া আছে 50। এর কথাটার অর্থ কি? এর কথাটার অর্থ হচ্ছে যে ওই উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রবীভূত আছে। ঠিক আছে, তাহলে 100 গ্রাম যদি দ্রাবকের ভর হয় তাহলে সেখানে দ্রাবের ভর হচ্ছে 50 গ্রাম। বোঝা গেল? এবার কোশ্চেনে বলা আছে দ্রাবকের ভর 120 গ্রাম। তাহলে দ্রাবকটা যদি ওই উষ্ণতায় দ্রাবকটা যদি 120 গ্রাম হয় তাহলে তখন আমি কি দেখতে পাচ্ছি, এত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকবে। তাহলে যথারীতি এটা কাটাকাটি করে দেবো, এদিকে তোমার 5, তাহলে 60 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তাহলে 120 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। এবার আমি যদি এটাকে ফর্মুলায় ব্যবহার করতে চাই তাহলে দ্রাব্যতা সমান আমরা যেটা জানি যে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে তুমি দ্রাব্যতাটা 50 বসাবে, দ্রাবের ভর তোমাকে বের করতে হবে, এটা তুমি x ধরলে, দ্রাবকের ভর তুমি 120 বসাবে ইন্টু 100। তাহলে তখন তুমি অটোমেটিক্যালি x সমান কী পাচ্ছ, 50 গণিত 120 বাই 100, অটোমেটিক্যালি সেটা 60 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 60। ওকে, এবার আমরা দেখব যে এই দ্রাব্যতাটা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করছে। তাহলে দেখো পয়েন্ট কোটা এখানে দেওয়া হয়েছে, এই পয়েন্ট কোটা আমি ব্যাখ্যা করব। দ্রাব্যতা নির্ভর করবে দ্রাবক এবং দ্রাবের প্রকৃতির ওপর। মানে কি, তুমি যখন একটা দ্রাবককে চুজ করবে, একই দ্রাবকে তুমি যখন বিভিন্ন প্রকারের দ্রাব আলাদা আলাদা তার মধ্যে দ্রবীভূত করার চেষ্টা করবে তখন দেখবে সেই দ্রাবের পরিমাণটা পৃথক পৃথক হচ্ছে। অর্থাৎ তুমি যদি 100 গ্রাম জল নাও, 100 গ্রাম জলে একটা নির্দিষ্ট উষ্ণতায় তুমি দেখতে পারবে যে NaCl যতটা দ্রবীভূত হচ্ছে KNO3 কিন্তু তার থেকে বেশি দ্রবীভূত হচ্ছে। মানে কি, এখানে যদি উষ্ণতাটাকে ধ্রুবক রাখো তাহলে যে দ্রাবের পরিমাণটা, দ্রাবটা যদি তুমি চেঞ্জ করো, একই দ্রাবকে ভিন্ন ভিন্ন পরিমাণে দ্রাব দ্রবীভূত হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম জলে NaCl যতটা দ্রবীভূত হবে KNO3 বা ক্যালসিয়াম সালফেট, লেড নাইট্রেট, যে কোনো দ্রাবের ক্ষেত্রে, যে কোনো কঠিন দ্রাবের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পৃথক পৃথক পরিমাণ হচ্ছে। তার মানে দ্রাবকের প্রকৃতি, নেচার অফ দ্য সলভেন্ট অ্যান্ড নেচার অফ দ্য সলিউট। তো নেচার অফ দ্য সলিউটটা বুঝতে পারলাম। নেচার অফ দ্য সলিউটের ক্ষেত্রে দেখলাম যে দ্রাবটাকে চেঞ্জ করব, দ্রাবকটা একই রেখে দেবো, তখন দেখা যাবে যে দ্রাবটা বিভিন্ন প্রকারের হচ্ছে। এবার যদি আমি দ্রাবটাকে সেম রাখি এবং দ্রাবকটা চেঞ্জ করি, যেমন ধরো আমি নিলাম 100 গ্রাম জল আর ওদিকে 100 গ্রাম অ্যালকোহল। এবার আমি আয়োডিনকে জলে দ্রবীভূত করছি ওই নির্দিষ্ট উষ্ণতাতে, সর্বাধিক কতটা দ্রবীভূত হলো, আর অ্যালকোহলে দ্রবীভূত করছি। তাহলে দেখতে পাবো যে জলের মধ্যে আয়োডিন যতটা দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ আয়োডিনের দ্রাব্যতা জল অপেক্ষা অ্যালকোহলে বেশি হচ্ছে। বোঝা গেল? আয়োডিনের দ্রাব্যতা জল অপেক্ষা অ্যালকোহলে বেশি হচ্ছে। অর্থাৎ দ্রাবকটা যখন আমি চেঞ্জ করে দিচ্ছি দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার দ্রাবটা যখন আমি চেঞ্জ করছি দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্টটা আমরা বুঝতে পারলাম। এবার আসি 2 নম্বর পয়েন্ট, ভাইটাল পয়েন্ট। দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি যদি ধরে নিই যে তরলে কঠিনের দ্রাব্যতা, মানে আমার বিষয়টা যদি ধরে নিই যে তরলে কঠিনের দ্রাব্যতা, তাহলে দেখতে পাবো বিভিন্ন কঠিন পদার্থ অর্থাৎ বিভিন্ন লবণ বা
অ্যাসিড বা ক্ষার যাই হোক না কেন, বিভিন্ন কঠিন পদার্থ একটা নির্দিষ্ট তরলে উষ্ণতার সাথে সাথে তাদের দ্রাব্যতাটা পরিবর্তিত হয়। মানে কি, আমি দ্রাবকটা সেম রেখেছি, ধরো জল নিয়েছি, এবার দ্রাবের পরিমাণটা একটা নির্দিষ্ট উষ্ণতায় প্রথমে মেজার করে দেখলাম যে সর্বাধিক কতটা দ্রবীভূত হচ্ছে, তারপর আমি উষ্ণতা বাড়ালাম। উষ্ণতা বাড়াতে থাকলে দেখা যাবে যে হতে পারে যে ওই দ্রাবের দ্রাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে, অথবা হতে পারে যে হ্রাস পাচ্ছে। তার মানে উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। এই টপিকটা এর পরেরটাতেই আমি বোঝাবো, এগোটা হয়ে গেলেই আমি বোঝাবো, যেখানে আমরা দ্রাব্যতার লেখচিত্র দেখতে পাবো এবং সেখানে কোন ধরনের দ্রাব্য কোন উষ্ণতায় কতটা দ্রবীভূত হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। এখন যেটা বুঝতে পারছি যে দ্রাব্যতা সমানুপাতি উষ্ণতা, এটা হতে পারে, অথবা 2 নম্বর দ্রাব্যতা সমানুপাতি 1/, উষ্ণতা। মানে কি, সলিউবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, অথবা সলিউবিলিটি ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল সমানুপাতিক, এটা ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক। এবার কোন কোন ধরনের লবণের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো? NaCl, KNO3, lead nitrate, এই সমস্ত লবণগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে টেম্পারেচারটা বাড়ানোর ফলে সেই দ্রাবের দ্রাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জলে, নির্দিষ্ট পরিমাণ জলে আমি যদি NaCl দিই, প্রথমে মেজার করলাম 20 ডিগ্রি সিতে, তারপর 30 ডিগ্রি, তারপর 40 ডিগ্রি, তারপর 50 ডিগ্রি, এবার টেম্পারেচার যদি বাড়াই তাহলে দেখব বেশি বেশি পরিমাণ NaCl দ্রবীভূত হচ্ছে। সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বেশি বেশি পরিমাণে NaCl এর প্রয়োজন হচ্ছে। ব্যাপারটা এরকমভাবে বুঝতে পারো যে ফার্স্ট স্টেজে একটা নির্দিষ্ট দ্রাবক নিয়েছি, টেম্পারেচারটা 20 ডিগ্রি সি, তখন কিছু পরিমাণ NaCl, সর্বাধিক পরিমাণ ধরো এটা। আবার আমি ওই এক্সপেরিমেন্টটায় 50 ডিগ্রি সিতে করছি, তখন দেখা গেল দ্রাবের পরিমাণটা আগে যা ছিল তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে। প্রথমে 20 ডিগ্রি সিতে যদি এতটাও হয়, এটা জাস্ট এমনি একটা বোঝাচ্ছি, নির্দিষ্ট কোনো ভ্যালু না নিয়ে, যে পরিমাণটা দেখো এর থেকে বেশি হয়েছে, তার মানে কি যে এটাতে সর্বাধিক পরিমাণে দ্রবীভূত হতে পারবে এতটা দ্রাব্য 20 ডিগ্রি সিতে, তাহলে 50 ডিগ্রি সিতে এতটা পরিমাণে আরও বেশি পরিমাণে দ্রাব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। এই সব লবণগুলোর ক্ষেত্রে এরকম হয়। KNO3 সব থেকে বেশি দেখা যায়, যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার যে দ্রাব্যতার লেখো, সেই দ্রাব্যতার বৃদ্ধির হারটা অনেকটাই বেশি। এরপরেই আমরা দেখাবো লেখচিত্রের সাহায্যে যে KNO3 দ্রাব্যতাটা কতটা বেশি হচ্ছে বা বাকিদের থেকে তুলনামূলকভাবে কীরকম বেশি হচ্ছে। এরপর আসে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। টেম্পারেচার বাড়ার সাথে সাথে দ্রাব্যতা হ্রাস পায়, মানে তুমি টেম্পারেচার বাড়ালে দ্রবীভূত কম হচ্ছে। সেরকম কিছু লবণ আছে, সেরকম কিছু লবণের এক্সাম্পল নিচ্ছি। তোমার ক্যালসিয়াম সালফেট আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এই সমস্ত যৌগগুলো এদের দ্রাব্যতাটা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। বোঝা গেল? আবার একবার বলছি, দ্রাব্যতা উষ্ণতার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়। এমন কিছু যৌগের উদাহরণ হলো ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে সেকেন্ড কেসটার জন্য ছবিটা আমি এরকম আঁকতে পারি যে এই যে পরিমাণটা এটা কমে যাচ্ছে। এ দেখো 20 ডিগ্রি সিতে এতটা পরিমাণে দ্রাব্য দ্রবীভূত থাকতে পারে, সাপোজ ক্যালসিয়াম সালফেট এতটা পরিমাণে দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, অর্থাৎ সর্বোচ্চ এতটা দ্রবীভূত হতে পারে। কিন্তু যখন আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছি তখন কিন্তু দ্রবীভূত হওয়ার পরিমাণটা কমে গেছে। বোঝা গেল? তখন এতটা পরিমাণে দ্রবীভূত হয়েই সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দিচ্ছে। তাহলে অবশ্যই নেচার অফ দ্য সলিউট, মানে দ্রাবের প্রকৃতির ওপর এটা
নির্ভর করছে, যার জন্য এরকম টেম্পারেচার বাড়ালে তার দ্রাব্যতাটা হ্রাস পাচ্ছে। ওকে, এবার যখন তরলে গ্যাসের দ্রাব্যতার বিচার করব, এটার তরলে গ্যাসের দ্রাব্যতা মানে কোনো গ্যাসীয় পদার্থ তরলের ওপর তরলে যখন দ্রবীভূত করা হচ্ছে তখন তার টেম্পারেচার ইফেক্টটা কী হবে। তো এখন ইফেক্টটা বলে দিচ্ছি, ব্যাখ্যাটা একটু পরে বলবো। ইফেক্টটা হচ্ছে যে অলওয়েজ টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি দ্রাব্যতা সঙ্গে উষ্ণতাটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কখন? তরলে গ্যাসের দ্রাব্যতার ক্ষেত্রে। তরলে গ্যাসের দ্রাব্যতার ক্ষেত্রে দ্রাব্যতা সমানুপাতিক 1/, উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। তার পিছনে অনেক কারণ রয়েছে, কারণটা একটু পরেই আমরা আলোচনা করব। এখন আমরা যেহেতু কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা বলছি। ক্লিয়ার? তো একটা ছবি দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক যে তরলে গ্যাসের দ্রাব্যতা বলতে কীরকম বোঝানো হচ্ছে। এটা ধরো একটা তরল নেওয়া হয়েছে একটা নির্দিষ্ট উষ্ণতায়। এবার কিছু গ্যাসীয় পদার্থকে একটা আবদ্ধ পাত্র করেছি, কিছু গ্যাসীয় পদার্থ, এগুলো ধরো গ্যাস, এই গ্যাসীয় পদার্থ এই তরলে দ্রবীভূত হতে আসছে। মানে কি দ্রবীভূত হচ্ছে আবার অদ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হচ্ছে তারপর আবার অদ্রবীভূত হচ্ছে, অর্থাৎ যে কিছু পরিমাণ গ্যাস হয়তো দেখা গেল তরল দ্রবীভূত হচ্ছে, আবার কিছু পরিমাণ ওই তরল থেকে আবার এখানে উঠে যাচ্ছে, এরকম করতে থাকে। এবং এই যে ঘটনাটা তরলে গ্যাসের দ্রাব্যতা, এখানে টেম্পারেচারের ওপর প্রভাব রয়েছে, চাপের ওপর প্রভাব রয়েছে। তো তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর টেম্পারেচারের প্রভাবটা এক্ষুনি দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়ালে অটোমেটিক্যালি দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। সেটা তুমি এখানে একটু ভাবতেই পারো যে টেম্পারেচার বাড়ানো হচ্ছে, তার মানে কি যে মলিকিউলসগুলো মানে যে দ্রাবের অণুগুলো এই তরলটার মধ্যে দ্রবীভূত হয়েছিল, একটা নির্দিষ্ট আকর্ষণ বলে তারা আবদ্ধ ছিল, টেম্পারেচার বাড়ানো হলে সেই আকর্ষণ বলটা ছিন্ন হবে এবং গতিশীল হবে। গতিশীল হওয়ার জন্য কি হবে? অণুগুলো গতিশীল হলে তাদের যে গতিশক্তিটা সেটা তাদের তরলের সাথে যে আকর্ষণ বলটা সেটাকে ছাড়িয়ে যাবে। যখনই ছাড়িয়ে যাবে তখন এই দ্রবীভূত গ্যাস অণুগুলো উপর দিয়ে উঠতে থাকবে, অর্থাৎ টেম্পারেচার বাড়ানো হলে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। এটা আমরা কাইনেটিক ভাবে বুঝলাম। এরপরে আমরা তাপগতি অর্থাৎ থার্মোডাইনামিক্যালি বুঝব। আমরা এই ব্যাখ্যাটা যেটা দিলাম এটা কাইনেটিক ব্যাখ্যা, যে গতিশক্তি উষ্ণতা বাড়ালে অণুগুলোর গতিশক্তিটা তাদের আকর্ষণ বলকে ছাড়িয়ে যায়, যার ফলে দ্রাব্যতা হ্রাস পায়। এরপরে আমি থার্মোডাইনামিক ব্যাখ্যা দেব ক্লাস 12-এর জন্য, সেটা পরে দিচ্ছি। তাহলে নেক্সট উষ্ণতাটা হলো, এরপর চলে যায় চাপ। চাপের ক্ষেত্রে তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব যথেষ্ট রয়েছে, কিন্তু তরলে কঠিন দ্রাব্যতার ওপর চাপের প্রভাব খুব একটা নেই বললেই চলে। একটা তরলে যখন কোনো কঠিন পদার্থকে দ্রবীভূত করব তখন সেক্ষেত্রে চাপ বৃদ্ধি বা চাপ হ্রাসের প্রভাব খুব একটা থাকে না, তার কারণ যে কঠিন পদার্থগুলো রয়েছে তারা চাপ পরিবর্তিত করলে তাদের বিশেষ কোনো পরিবর্তন হয় না। তাহলে এই চাপের প্রভাবটা আমি শুধুমাত্র তরলে গ্যাসের দ্রাব্যতার ক্ষেত্রে উল্লেখ করব, তরলে কঠিনের দ্রাব্যতার ক্ষেত্রে আমরা উল্লেখ করব না। এবার তরলে গ্যাসের দ্রাব্যতার উপর তাহলে চাপের প্রভাবটা কি হবে? সেই চাপের প্রভাবটা বিজ্ঞানী হেনরি তার হেনরির সূত্রের সাহায্যে ব্যাখ্যা দিয়েছিলেন। তো আমি প্রাথমিকভাবে বলি যে চাপটা অর্থাৎ দ্রাব্যতাটা চাপের ওপর কিভাবে নির্ভর করে। দ্রাব্যতা সমানুপাতিক চাপ, চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতাটা বৃদ্ধি পায়। এটা একদম প্রাথমিক কথা। কেন পায়, কিভাবে পায়, সেটা হেনরির সূত্রটা যখন বলবো তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু এটুকু জেনে রাখো তার কাইনেটিক ব্যাখ্যাটা হচ্ছে চাপ বাড়ালে দ্রাব্যতা কি করে বাড়ে। একটু মন দিয়ে শোনো, এই ছবিটার দিকে তাকাও। যখন আমি এটা চাপ বাড়াচ্ছি, গ্যাস অণুগুলোর যখন চাপ বাড়াচ্ছি তখন তারা কিন্তু তরলে যে গ্যাপগুলো রয়েছে, ইন্টারমলিকুলার স্পেসগুলো রয়েছে, সেই ইন্টারমলিকুলার স্পেসে কিন্তু গ্যাস অণুগুলো দ্রবীভূত হতে পারছে এবং নির্দিষ্ট চাপে তার যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতাটা দেখা যাবে যে চাপ যদি বাড়ানো হয় তাহলে বাড়বে, কারণ চাপ বাড়ালে গ্যাস অণুগুলো
তরলের অণুগুলোর সাথে আকর্ষণ বলটা তৈরি হবে, কাছাকাছি আসবে এবং বেশি বেশি পরিমাণে অণুগুলো তরলের মধ্যে আবদ্ধ হবে, মানে দ্রাব্যতা বাড়বে। বোঝা গেল? তাহলে 1 ATM চাপে যতটা দ্রবীভূত হচ্ছে 10 ATM চাপে অনেক বেশি বেশি দ্রবীভূত হবে। যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখো, সব কিছু পরিমাণ যদি কনস্ট্যান্ট রাখো, তাহলে বলতে পারবো চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এবার 4 নম্বর আসি, দ্রাবকের পরিমাণ। দ্রাবকের পরিমাণ অর্থাৎ কি, যে বাকি সব কিছু আমি কনস্ট্যান্ট রেখেছি, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি, প্রেশার থাকলে প্রেশারটা কনস্ট্যান্ট রেখেছি, দ্রাবটাও কনস্ট্যান্ট রেখেছি, শুধু দ্রাবকের পরিমাণটা চেঞ্জ করছি। অর্থাৎ তুমি ধরো 100 গ্রাম জল নিয়েছো, 100 গ্রাম জলে একটা নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম জলে যতটা দ্রাব, কোনো একটা দ্রাব ধরে নাও, ধরো NaCl দ্রাব, সেটা দ্রবীভূত রয়েছে, দ্রবীভূত রয়ে একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি করেছে। ধরো এটা স্যাচুরেটেড সলিউশন অফ NaCl ইন ওয়াটার অ্যাট এ ফিক্সড টেম্পারেচার। এটা ধরো আছে, এটা একটা স্যাচুরেটেড সলিউশন অফ NaCl ইন ওয়াটার অ্যাট এ ফিক্সড টেম্পারেচার, একটা নির্দিষ্ট উষ্ণতায় NaCl এর একটা সম্পৃক্ত দ্রবণ এখানে তৈরি করা হয়েছে। এবার সেই টেম্পারেচারটা আমি একটা ধরে নিচ্ছি 20 ডিগ্রি সি, এটা ধরে নিচ্ছি, এমনি টেম্পারেচার তো আমি চেঞ্জ করছি না, এটা ফিক্সডই থাকবে। আমি কি করব, ওয়াটার দেব, ওয়াটার এখানে আমি এক্সট্রা ওয়াটার অ্যাড করছি, এই সম্পৃক্ত দ্রবণে আমি ওয়াটার অ্যাড করছি, মানে কি দ্রাবকের পরিমাণটা বাড়াচ্ছি। তো দ্রাবকের পরিমাণটা বাড়ালে অটোমেটিক্যালি এটা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে, আনস্যাচুরেটেড সলিউশনে পরিণত হবে। তখন আরও NaCl দ্রবীভূত হওয়ার ক্ষমতা থাকবে, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যতটা NaCl ছিল, আমি যদি আবার দ্রাবক বাড়িয়ে দিই, অর্থাৎ জলের পরিমাণটা বাড়িয়ে দিই, তাহলে আরও NaCl দ্রবীভূত হবে। ক্লিয়ার? তার মানে দ্রাব্যতা আরও বাড়ছে। এবার এই প্রভাবটা ডাইরেক্টলি দ্রাব্যতার উপর ডিপেন্ড করছে না। কীরকম, মানে একটা ইফেক্ট এর মধ্যে পড়ছে, কিন্তু ইফেক্টটা খুবই কম। ইফেক্টটা কি, যে দ্রাবকের পরিমাণটা জেনারেলি চেঞ্জ করব না, তার সাপেক্ষে বাকি যা যা হবে সেগুলো চেঞ্জ করা হবে, কিন্তু দ্রাবকের পরিমাণটা এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। সেই জন্যই এটা যে একটা মেন ইফেক্ট সেটা বলবো না, বাট একটা ইফেক্ট রয়েছে। ওকে, যে দ্রাবকের পরিমাণটা বাড়ালে সেখানে আরও বেশি বেশি করে দ্রাবক দ্রবীভূত হতে পারবে। তাহলে এই ছিল দ্রাব্যতার ডিপেন্ডেন্সি, বা কোন কোন বিষয়ের কোন কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। তাহলে চলে এসেছি ডিটেলসে, যে একটা তরলে কঠিনের দ্রাব্যতা উষ্ণতার ওপর কিভাবে নির্ভর করে সেটা আমরা ডিটেলসে চলে এসেছি, এবং একটা গ্রাফ দেখতে পাচ্ছ, সলিউবিলিটি কার্ভ, অর্থাৎ দ্রাব্যতা লেখো। এই গ্রাফটার মধ্যে কি কি ঘটছে সেটা আমরা আজকে এক্সপ্লেন করব। আর উষ্ণতা বাড়ালে কিছু কিছু লবণের দ্রাব্যতা হ্রাস পায়, এবং উষ্ণতা বাড়ালে কিছু কিছু লবণের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে এই গ্রাফটার সাইডে দেখো, আমি এখানে 3টে কেস করেছি, একটা A, একটা B, একটা C। ফার্স্ট কেসে আমরা দেখব দ্রাব্যতার সঙ্গে উষ্ণতা সমানুপাতিক যে টপিকটা, যে কাদের কাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। চলে এসো, এদিকে দ্রাব্যতা বাড়ছে, Y অক্ষ বরাবর দ্রাব্যতা বাড়ছে, X অক্ষ বরাবর উষ্ণতা বাড়ছে। এখানে কোন কোন লবণগুলোর ক্ষেত্রে দেখো উষ্ণতা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, আমরা সেটা দেখব। তো সবার প্রথমেই যেটা বলবো, KNO3 পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটের উষ্ণতা এদিকে বাড়ছে, তার সাথে দ্রাব্যতা বাড়ছে। তাহলে দেখো গ্রাফটা দেখো, সব থেকে বৃদ্ধির হার বেশি পটাশিয়াম নাইট্রেটের, এইগুলোর মধ্যে পটাশিয়াম নাইট্রেটে বৃদ্ধির হার সব থেকে বেশি। উষ্ণতা বাড়ানোর সাথে সাথে KNO3 দ্রাব্যতা খুব বেশি হচ্ছে। তারপরে ক্যালসিয়াম ক্লোরাইডেরও বৃদ্ধি খুব বেশি হচ্ছে, KClটাও বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধির হারটা বেশ
ভালোই আছে। তবে এখানে NaCl এর কার্ভটা দেখো, NaCl এর কার্ভটার ক্ষেত্রে বৃদ্ধি অবশ্যই পাচ্ছে, কিন্তু বৃদ্ধির হার খুব কম, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি অবশ্যই পাচ্ছে কিন্তু কম পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমি দুটো কেস করেছি, যে দ্রাব্যতা উষ্ণতার সাথে সমানুপাতিক, এটাকে দুটো কেসে ভেঙেছি। একটাতে বলেছি উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা খুব বেশি হয়, আর একটাতে বলছি উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা ধীরে ধীরে বাড়ে। এটা খুব বেশি বৃদ্ধি পায়, এটা কম বৃদ্ধি পায়, ওকে, কিন্তু একটা বেশি হারে, এটা কম হারে। তাহলে গ্রাফ থেকে আমরা দেখব যে খুব বেশি বৃদ্ধি পায় কারা কারা। খুব বেশি বৃদ্ধি পাচ্ছে KNO3, দেখো, ফলে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধিটা খুব বেশি। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটাও জলে দ্রাব্যতা অনেকটাই বেশি। তারপরে বৃদ্ধির দিকে আসছে KCl, এগুলো উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা অনেকটাই বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা ধীরে ধীরে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা দেখব NaCl এর ক্ষেত্রে দ্রাব্যতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ওকে। এবারে হ্রাসের দিকে দেখব, দ্রাব্যতা সমানুপাতিক 1 উষ্ণতা, মানে ব্যস্তানুপাতিক। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। এখানে দেখো সবথেকে বেশি দেখো হ্রাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের। মানে তুমি কিছু পরিমাণ জল, এমনি সাধারণ উষ্ণতায় যে জলটা রয়েছে সেই জলে দেখবে যে সর্বাধিক কতটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হচ্ছে। তারপর তুমি জলটা গরম করে নিয়ে আসবে, গরম করে নিয়ে আসার পর সেই তত পরিমাণই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগছে কিনা দেখবে যে তত পরিমাণ লাগছে না, অনেকটাই কম পরিমাণে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, মানে অনেকটা কম পরিমাণই সম্পৃক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। তাহলে এই দলে আমি লিখব দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, এখানে আমি লিখব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং আর একটা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রেও তাই, গরম জলে ক্যালসিয়াম সালফেট খুব কম দ্রবীভূত হয়। বুঝে গেল আমার কথাটা, যে গরম জলে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো কম দ্রবীভূত হয়, অর্থাৎ উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে। কিন্তু যখনই আমি এই ধরনের যৌগগুলো বলবো তখন দেখবে যে গরম জলে বেশি বেশি দ্রবীভূত হচ্ছে, ওকে। এবার আসি গ্লোবাল সল্ট, মানে 3 নম্বর কেসটাতে আসি। এখানে দেখতে পাচ্ছি গ্লোবাল লবণ বা গ্লোবাল সল্ট Na2SO4.NH2O, এই যৌগটার ক্ষেত্রে একটা পিকুলিয়ার জিনিস দেখা যাচ্ছে, যে গ্রাফটা এরকম হচ্ছে দিয়ে তারপর আবার এরকমভাবে নেমে যাচ্ছে, মানে বৃদ্ধি পাওয়ার পর আবার হ্রাস পাচ্ছে। তাহলে প্রথমে বাড়ে, উষ্ণতা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং তারপর আবার যদি উষ্ণতা বাড়ানো হয় দ্রাব্যতা হ্রাস পাবে। গ্লোবাল সল্টের ক্ষেত্রে এরকম সিচুয়েশন দেখা যায় যে প্রথমে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, তারপরে যদি একটা নির্দিষ্ট জায়গায় সেটা সর্বোচ্চ হচ্ছে, তারপর যদি আবার তার থেকে উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আবার দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। আর যে উষ্ণতাটা সর্বোচ্চ, যে উষ্ণতাটাতে গিয়েও স্থির হচ্ছে সেটা হচ্ছে 32.4 ডিগ্রি সি, তো কাছাকাছি 32.4 ডিগ্রি সি। তো এই 32.4 ডিগ্রি সি এর কাছাকাছি এসে ও সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হচ্ছে, সর্বোচ্চ পরিমাণে দ্রাব্যতাটা এই টেম্পারেচারে হচ্ছে। তারপরে যখনই আমি এটা 33 ডিগ্রি, 34 ডিগ্রি, 35 ডিগ্রি এরকম করে যখন আমি টেম্পারেচারটা বাড়াবো দেখবো যে দ্রাব্যতা আবার হ্রাস পাচ্ছে। তাহলে গ্লোবাল সল্টের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন হচ্ছে, প্রথমে বৃদ্ধি পাচ্ছে তারপর আবার হ্রাস পাচ্ছে। তাহলে এগুলো নিয়ে ছোট প্রশ্ন আসবে, শর্ট কোশ্চেন আসবে। কাদের ক্ষেত্রে কি হচ্ছে, এমন একটি লবণের উদাহরণ দাও যেটা উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়, তখন তুমি এখান থেকে দিয়ে দেবে ক্যালসিয়াম সালফেট। এমন একটি লবণের উদাহরণ দাও যেটা উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা অনেকটাই বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে দিয়ে দেবে। তারপরে গ্লোবাল সল্টের ক্ষেত্রে তুমি MCQ আসবে, যে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়ে কমে, প্রথমে বাড়ে পরে কমে, প্রথমে কমে পরে বাড়ে, এরকম করে অপশান আসবে। তখন আমাদের উত্তরটা কী করতে হবে, প্রথমে বাড়ে পরে কমে। গ্লোবাল সল্টের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রথমে বাড়ে পরে কমে, প্রথমে বাড়ে পরে কমে, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে কোনো তরলে কোনো কঠিনের দ্রাব্যতা কীভাবে নির্ভর করছে সেই টপিকটা।